ফাহিম অনলাইন স্কুলে নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি আজকে উপস্থিত হয়েছি তোমাদের নবম এবং দশম শ্রেণীর রসায়নের প্রথম অধ্যায়ের প্রথম পর্ব নিয়ে। তো প্রথম পর্বে আমি আজকে আলোচনা করব, প্রথম হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞানের কাজ। তো রসায়নের প্রত্যেকটা জিনিস কিন্তু খুঁটিনাটি খুব সুন্দর করে তোমাকে বুঝতে হবে। তো প্রথমে আমরা প্রাকৃতিক বিজ্ঞানের কাজটা আমরা জানব। তো বিজ্ঞানের অনেকগুলো শাখা, তার ভিতরে আমরা কি এখানে প্রাকৃতিক বিজ্ঞান একটা শাখা হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান। তো এই প্রাকৃতিক বিজ্ঞানের কাজ কি? প্রাকৃতিক বিজ্ঞানের হচ্ছে কাজ কোনো প্রকৃতির কোনো জিনিস সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ এবং কি যুক্তি, অর্থাৎ প্রাকৃতিক বিজ্ঞানের কোনো জিনিস সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ এবং যুক্তি, এই তিনটা দিয়ে, এই পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ এবং যুক্তি দিয়ে কোনো জিনিস সম্পর্কে বোঝা, ব্যাখ্যা দেওয়া এবং ভবিষ্যৎবাণী করা। অর্থাৎ এই তিনটা জিনিস কিন্তু জানতে হবে। প্রাকৃতিক বিজ্ঞানের কাজ কি? প্রকৃতির কোনো জিনিস সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ করা মানে ক্লোজ মনিটরিং করা, বা যুক্তি দিয়ে সেটাকে বোঝা, সেই জিনিসটার ব্যাখ্যা দেওয়া এবং সেই জিনিসটা সম্পর্কে কি প্রকৃতির কোনো জিনিস সম্পর্কে ভবিষ্যৎবাণী করাই হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞানের কাজ। তাহলে আমি আরেকবার বলি, কোনো প্রকৃতির কোনো জিনিস সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা করে, পর্যবেক্ষণ করে, যুক্তির মাধ্যমে সেই জিনিসটা সম্পর্কে বোঝা, সেই জিনিসটা সম্পর্কে ব্যাখ্যা দেওয়া এবং ভবিষ্যৎবাণী করাই হচ্ছে আমাদের প্রকৃতি বিজ্ঞানের কাজ। তো প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় প্রকৃতি বিজ্ঞানের কাজ তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা নাম্বার শেষ করলাম। এর পরের টপিক হচ্ছে রসায়নের সংজ্ঞা। এখন আমি রসায়ন পড়বো, রসায়নের সংজ্ঞাটা যদি ভালো করে না জানি তাহলে কিন্তু তোমার রসায়ন পড়াই কি বৃথা। তো আমরা এখন রসায়নের সংজ্ঞাটা জানব। রসায়ন কিন্তু একটা প্রকৃতি বিজ্ঞানেরই একটা শাখা। তো রসায়ন হচ্ছে বিজ্ঞানের, অর্থাৎ প্রকৃতি বিজ্ঞানের যে শাখায়, প্রকৃতি বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, ধর্ম এবং পদার্থের ধর্ম এবং রাসায়নিক পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়, তাকে রসায়ন বিজ্ঞান বলে। অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়। পদার্থের গঠন অর্থাৎ আমাদের যে মৌলিক পদার্থ আছে 105টা, সেই প্রত্যেকটা পদার্থের গঠনগুলা কেমন, অর্থাৎ পদার্থের ভিতরে পরমাণু কী অবস্থায় থাকে, তার ধর্ম, এক একটা ধর্মকে এক এক রকম, অর্থাৎ কেউ ধাতু, কেউ অধাতু, কেউ অপধাতু, কেউ নিষ্ক্রিয়, কেউ হ্যালোজেন গ্যাস আছে, হ্যালোজেন আছে। তাহলে এবং পরিবর্তন হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন আছে, ভৌত পরিবর্তন নিয়ে। অর্থাৎ তোমাদের এই পুরা বইটা হচ্ছে বিভিন্ন ধরনের এইগুলোর আলোকেই আসলে আমাদের বইটা তৈরি করা। তাহলে বিজ্ঞানের যে শাখায় পদার্থের ধর্ম, গঠন এবং পরিবর্তন নিয়ে আলোচনা হয়, অর্থাৎ তিনটা জিনিস, সেই পদার্থের গঠন নিয়ে আলোচনা হবে, পদার্থের ধর্ম নিয়ে আলোচনা হবে এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা হবে, তাকেই বলা হয় রসায়ন বিজ্ঞান। তাহলে আমরা রসায়ন শেষ করলাম। এরপরে হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞানের শাখা। প্রাকৃতিক বিজ্ঞানের শাখা
এখানে সি নাম্বার, অর্থাৎ ন্যাচারাল সায়েন্সের ব্রাঞ্চ অফ ন্যাচারাল সায়েন্স। তো প্রাকৃতিক বিজ্ঞানের শাখা হচ্ছে কি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মাইক্রোবায়োলজি, অ্যাস্ট্রোনমি। তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মাইক্রোবায়োলজি এবং কি অ্যাস্ট্রোনমি, তারপরে সয়েল সায়েন্স, আরও অন্যান্য আছে সয়েল সায়েন্স। তারপরে অর্থাৎ এই বায়োলজির আবার দুটো ভাগ আছে, বোটানি, জুলজি। তাহলে আমরা কি প্রাকৃতিক বিজ্ঞানের শাখা ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে। তোমাদের কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি তিনটা সাবজেক্টই পড়া লাগে। মাইক্রোবায়োলজি এবং অ্যাস্ট্রোনমি এবং সয়েল সায়েন্স। ফিজিক্স এটা কি পদার্থবিজ্ঞান, কেমিস্ট্রি রসায়ন, বায়োলজি হচ্ছে জীববিজ্ঞান। অর্থাৎ বায়োলজিতে আবার দুই ভাগ আছে, বোটানি এবং জুলজি। তাহলে এবং বোটানি হচ্ছে কি উদ্ভিদ বিজ্ঞান, সেখানে উদ্ভিদ সম্পর্কে আলোচনা হবে। আর জুলজি হচ্ছে কি প্রাণীবিজ্ঞান। এখন মাইক্রোবায়োলজি অর্থাৎ যেসব জীবগুলো খালি চোখে দেখা যায় না, খুবই ক্ষুদ্র, মাইক্রো মানে কি ক্ষুদ্র, অণুজীব, সেইগুলো সম্পর্কে হচ্ছে মাইক্রোবায়োলজি। এটা অনার্সে কিন্তু মাইক্রোবায়োলজি সাবজেক্ট আছে। অ্যাস্ট্রোনমি অর্থাৎ জ্যোতির্বিজ্ঞান, সেখানে মহাকাশ সম্পর্কে আলোচনা হবে। এবং সয়েল সায়েন্স হচ্ছে কি মৃত্তিকা বিজ্ঞান। সয়েল সায়েন্স হচ্ছে মৃত্তিকা বিজ্ঞান। তাহলে এটা হচ্ছে কি পদার্থ বিজ্ঞান, এটা রসায়ন। মাইক্রোবায়োলজি হচ্ছে অণুজীব বিজ্ঞান, অণুজীব বিজ্ঞান। অ্যাস্ট্রোনমি হচ্ছে জ্যোতির্বিদ্যা। তাহলে আমাদের ভবিষ্যতে কিন্তু এগুলো আবার অনার্সের সাবজেক্টই আছে। তো বিশেষ করে সয়েল সায়েন্স হচ্ছে মৃত্তিকা বিজ্ঞান, অর্থাৎ মাটি সম্পর্কে। সেখানে সয়েল পিএইচ আছে, সয়েল টেক্সচার আছে, সয়েল স্ট্রাকচার আছে, তারপরে মাটির বিভিন্ন অ্যাসিডিটি, অ্যালকানিটি, এটা সম্পর্কে অনেক কিছুই আছে। তো এগুলো পরবর্তীতে যখন তোমরা অনার্সে বা এগ্রিকালচারে যদি পড়ো বা অনার্সে সয়েল সায়েন্স নিয়ে মাস্টার্স করা যায়। তো আমরা পরবর্তীতে যাচ্ছি যে প্রাকৃতিক বিজ্ঞানে তাহলে শাখা আমরা পড়লাম। এরপরে হচ্ছে এখানে তোমাদের এখানে একটা কথা আছে যে প্রাগৈতিহাসিক যুগ। কি নাম? প্রাগৈতিহাসিক যুগ। প্রাগৈতিহাসিক যুগ অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগ হচ্ছে তোমার যে যুগের আসলে কোনো লিখিত ডকুমেন্টস নেই। কাগজ কলম যখন আবিষ্কার হয়নি তখন মানুষ কিন্তু কোনো জায়গায় কোনো জিনিস সম্পর্কে তো লিখিত তাদের কোনো ডকুমেন্টস ছিল না। এই প্রাগৈতিহাসিক যুগ হচ্ছে যে যুগের কোনো লিখিত আমাদের ইতিহাস জানা নাই, কিন্তু ওই সময়টা কিন্তু ছিল। আচ্ছা, তারপরে আমরা কি প্রাগৈতিহাসিক যুগ পর্যন্ত হলো। এরপরে হচ্ছে অ্যালয় হচ্ছে অনেক যুগ আগে কপার অর্থাৎ টিন, কপার হচ্ছে তামা এবং টিন। এই তামা এবং টিনকে প্রথমে কি গলায়ে একসাথে মিশ্রিত করে ঠান্ডা করে কঠিন পদার্থে যে একটা সংকর ধাতু তৈরি হয় সেটাকে অ্যালয় নামে পরিচিত। সেটার নাম কি? অ্যালয় নামে পরিচিত। কপার অর্থাৎ তামা এবং টিন প্রথমে গলায়ে তরলে মিশ্রিত করে তরলে পরিণত করার পর ঠান্ডা করার পরে যে হাইব্রিড বা সংকর ধাতু তৈরি হবে সেটার নাম হচ্ছে অ্যালয়, যেটা ব্রোঞ্জ নামে পরিচিত। তাহলে হয়তো প্রশ্ন আসতে পারে যে ব্রোঞ্জ কি? তাহলে কী হবে? কপার এবং টিনকে গলায় তরলে পরিণত করে যে কঠিন পদার্থ তৈরি করা হয় যেটা অ্যালয় নামে পরিচিত এবং এটা ব্রোঞ্জ নামে পরিচিত। এবং ব্রোঞ্জ কিন্তু আদিম যুগে এটা কি বিভিন্ন অস্ত্র তৈরিতে বা পশু শিকারে অস্ত্র তৈরিতে ব্যবহার হতো এবং পশু শিকারে ব্যবহার হতো। আচ্ছা, তাহলে আমরা অ্যালয় কি আমরা জানলাম যে তামা এবং টিন, এবং এটা 3500 অব্দের খ্রিস্টপূর্ব 3500 অব্দের দিকে এই
এটা করা হতো যে তামা এবং টিনকে গলায়ে তোমার তরলে পরিণত করে তারপরে ঠান্ডা করে কঠিন পদার্থ যেটা অ্যালয় নামে পরিচিত, এবং এটা ব্রোঞ্জ হিসাবে ব্যবহার হতো, এবং এই ব্রোঞ্জ কি পশু শিকার বিভিন্ন অস্ত্র তৈরিতে ব্যবহার করত। তাহলে আমরা অ্যালয় কি জানলাম। এরপরে হচ্ছে অ্যাটম। তো 300 খ্রিস্টপূর্ব 380 অব্দর 380 খ্রিস্টপূর্ব 380 অব্দের দিকে দার্শনিক ডেমোক্রিটাস তো একটা পদার্থকে ভাঙতে 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 যখন একবারে আর ভাঙা যায় না, সেটাকে ইনডিভিজিবল বলা হয় বা অবিভাজ্য। সেই ছোট্ট একটা বড় জিনিসকে যদি আমরা ছোট ছোট ভাঙি, এটাকে আরও ছোট অনুযায়ী যদি ছোট ছোট ভাঙতে আর ভাঙা যায় না, সেই ছোট্ট ক্ষুদ্র অনার নাম দিছিল বিজ্ঞানী ডেমোক্রিটাস হচ্ছে, এবং উনি হচ্ছে গ্রিক দার্শনিক। তো সেই দার্শনিক নাম দিছিল কি অ্যাটম বা অবিভাজ্য। পরীক্ষায় যদি আসে যে অবিভাজ্য বা অ্যাটম কি, অর্থাৎ কোনো একটা পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করার পরে যার পরে আর ভাঙা যায় না, এই ক্ষুদ্রতম অংশের নামই হচ্ছে অ্যাটম। তাহলে আমরা অ্যাটম সম্পর্কে জানলাম। এরপরে এই বিভিন্ন দার্শনিক, বিশেষ করে অ্যারিস্টটল সহ আরও অন্যান্য দার্শনিক কিন্তু এই ডেমোক্রিটাসের এই ধারণাকে দ্বিমত পোষণ করছিল, এবং অনেক দার্শনিকই মনে করত এই পৃথিবীর বিভিন্ন পদার্থ আগুন, মাটি, পানি এবং বায়ু দিয়ে তৈরি, অর্থাৎ পৃথিবীর সকল কিছুই আগুন, মাটি, বায়ু দিয়ে তৈরি। তারপরে অনেক দার্শনিক মানে রসায়নে বিভিন্ন কেমিক্যাল দিয়ে এমন একটা মহৌষধ তৈরি করার চেষ্টা করছিল যে মহৌষধ দিয়ে সকল রোগের তোমার সকল রোগের কাজ হয়, এই ধরনের মহৌষধ তৈরি করার চেষ্টা করছিল, পারে নাই। কিন্তু এটা সম্পর্কে পারে নাই, কিন্তু তারা অনেক ধারণা করছিল। তারপরে স্বর্ণ আবিষ্কারের চেষ্টা করছিল, এবং পৃথিবীতে প্রথম ধাতু আবিষ্কার হয়েছিল কি, স্বর্ণ। আচ্ছা, তাহলে দার্শনিকের ধারণা কি বললাম, যে দার্শনিকরা মনে করত যে সকল পদার্থই আগুন, মাটি, পানি, বায়ু দিয়ে তৈরি। এরপরে আমরা জানব খুব গুরুত্বপূর্ণ আলকেমি। আসলে মধ্যযুগে আরবের রসায়ন চর্চাকে বলা হয় আলকেমি। তাহলে কি বললাম, মধ্যযুগে আরবের রসায়ন চর্চাকে বলা হয় আলকেমি। কি, আলকেমি। মধ্যযুগের আরবের রসায়ন চর্চাকে বলা হয় আলকেমি। আর যে ব্যক্তি এই রসায়ন চর্চা করত তাকে বলা হতো আলকেমিস্ট। তাহলে কি বললাম, মধ্যযুগে আরবের রসায়ন চর্চাকে বলা হতো আলকেমি, এবং যে এই রসায়ন চর্চা করত তাকে বলা হতো আলকেমিস্ট। এখন এই আলকেমি শব্দটা এসছে আলকিমিয়া শব্দ থেকে। আলকিমিয়া শব্দ থেকে। আলকেমি শব্দটা থেকে কোথায় থেকে আসছে, আলকিমিয়া। এই আলকিমিয়া শব্দটা এসছে কেমি বা কিমিথা থেকে। তাহলে আলকেমি কি, রসায়নের মধ্যযুগে আরবের রসায়ন চর্চাকে বলা হয়তো আলকেমি, যে রসায়ন চর্চা করতো তাকে আলকেমিস্ট। আর আলকেমি শব্দটা এসছে আলকেমিয়া শব্দ থেকে, এবং আলকিমিয়া শব্দটা এসছে কেমি বা কিমি থেকে। এই কেমি থেকে আসছে কেমিস্ট্রি, যেটা বাংলাতে রসায়ন নামে পরিচিত। তাহলে এই জিনিসটা কিন্তু মনে রাখা লাগবে। আলকেমি শব্দটা আলকেমি কি, রসায়ন চর্চাকে বলা হতো আলকেমি শব্দটা এসছে আলকিমিয়া শব্দ থেকে। আলকিমিয়া শব্দটা এসছে কেমিস্ট বা কিমি থেকে। এই কেমি থেকে কেমিস্ট্রির উৎপত্তি। এরপরে রসায়নের জনক, তো মুসলমানদের মধ্যে জাবির ইবনে হায়ানকে রসায়নের অনেকে জনক বলতো, এবং সে রসায়ন নিয়ে অনেক গবেষণা করছে। কিন্তু আধুনিক রসায়নের জনক হচ্ছে অ্যান্টনি ল্যাভোসিয়ে। তাহলে আধুনিক রসায়নের জনক কাকে বলা হয়, অ্যান্টনি ল্যাভোসিয়ে। আধুনিক রসায়নের জনক বলা হয় অ্যান্টনি ল্যাভোসিয়ে। অ্যান্টনি
ল্যাভোসিয়ে। আর তাহলে আধুনিক রসায়নের জনক বলা হয় অ্যান্টনি। আধুনিক রসায়নের জনক, তাহলে অ্যান্টনি ল্যাভোসিয়েকে বলা হয় আধুনিক রসায়নের জনক। আচ্ছা, এরপরে আমরা খুবই গুরুত্বপূর্ণ 3টা টপিকস, এগুলো পরীক্ষায় খতে আসে। এর আগের যেগুলো অনেক সময় অ্যালয় কাকে বলে, ব্রোঞ্জ কি বা অ্যাটম কি, এগুলো পরীক্ষায় আসে। আলকেমি শব্দটা কোথা থেকে এসছে। এখন আমরা জানবো কাঁচা আম টক কিংবা পাকা আম মিষ্টি কেন। এটা তোমাদের সৃজনশীলে খতে খুব আসে। আসলে কাঁচা আমে কি থাকে? কাঁচা আমে কাঁচা আমে সাকসিনিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড থাকে। সাকসিনিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড। কাঁচা আমে কি থাকে? আরও অন্যান্য উপাদান থাকে, সাকসিনিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড। তাহলে সাকসিনিক এবং ম্যালিক অ্যাসিড, আমটা যখন পাকে এই সাকসিনিক এবং ম্যালিক অ্যাসিড আসলে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয়। তাহলে জিনিসটা খুবই সিম্পল, যে কাঁচা আম টক থাকে কারণ কাঁচা আমে সাকসিনিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড থাকে। এই ম্যালিক অ্যাসিড এবং সাকসিনিক অ্যাসিড আমটা যখন পাকে তখন গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয়, যার কারণে আমটা কি মিষ্টি লাগে। তাহলে কি বললাম, যে কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি লাগে, কারণ কাঁচা আমে কি থাকে? সাকসিনিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড। এটা যখন পেকে যায় তখন গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয়। তোমরা জানো যে ফ্রুক্টোজ কিন্তু গ্লুকোজের চাইতেও মিষ্টি। তো গ্লুকোজ তো মিষ্টি, ফ্রুক্টোজ আরও মিষ্টি, যার কারণে আম কিন্তু খুব মিষ্টি লাগে। তাহলে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। আমরা এরপরের টপিক্সে যাই। এরপরে হচ্ছে কেরোসিন, প্রাকৃতিক গ্যাস এবং মোমের দহন। দহন মানে হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করা বা অক্সিজেনে পোড়ানো। তো কেরোসিন, প্রাকৃতিক গ্যাস এবং মোম, তো এই 3টা আসলে মূলত এরা সবাই হচ্ছে হাইড্রোকার্বন। তো হাইড্রোকার্বন কি? কার্বন এবং হাইড্রোজেন। তাহলে কি কেরোসিন প্রাকৃতিক গ্যাস, যেমন কি মিথেন CH4। তো কেরোসিন প্রাকৃতিক গ্যাস এবং মোম এগুলো হচ্ছে মূলত হচ্ছে হাইড্রোকার্বন। এখন হাইড্রোকার্বন কি? কার্বন এবং হাইড্রোজেন সমন্বয়ে গঠিত যৌগ। কার্বন এবং হাইড্রোজেন সমন্বয়ে গঠিত যৌগ। এরা যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, কার্বন ডাইঅক্সাইড, পানি এবং হিট অথবা লাইট, তাহলে কি এরা যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাহলে আমরা কি প্রাকৃতিক গ্যাস, কেরোসিন এবং মোম এরা হচ্ছে কি হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কি? এরা বিভিন্ন জৈব যৌগ কি? এরা কার্বন এবং হাইড্রোজেন নিয়ে গঠিত যৌগ। এরা যখন অক্সিজেনের সাথে দহন বা বিক্রিয়া হয় তখন কার্বন ডাইঅক্সাইড, পানি, আলো এবং কি তাপ হিসাবে আমরা পাই। তাহলে আমার মনে তোমরা অনেক বিরক্ত হয়ে গেছো। আমরা লাস্ট টপিক্সে আসলাম। তাহলে পেটের অ্যাসিডিটি এবং কি উপশম পরীক্ষায় আসে। পেটের অ্যাসিডিটি হলে আমরা অ্যান্টাসিড খাই কেন? পেটের অ্যাসিডিটি হলে অ্যান্টাসিড খাই কেন? আসলে পেটের অ্যাসিডিটি কি কারণে হয়? অ্যাসিডিটি আসলে অতিরিক্ত এইচ সেল, অর্থাৎ প্রিয় শিক্ষার্থী, আমরা যে খাবারগুলো খাই এই খাবারকে ছোট ছোট কণায় বিভক্ত এবং মন্ডে পরিণত করার জন্য আমাদের শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন হয়, যেটা আমাদের পেটের ভিতরে কি নিঃসরণ হয় ওয়াল থেকে, পাকস্থলীর ওয়াল থেকে। তো এটা যখন তোমার অতিরিক্ত এই সেল নিঃসরণ হয় অথবা আমরা যখন নিয়মিত খাই না তখন এই অ্যাসিডিটির সমস্যা হয়। অ্যাসিডিটি হলে কি হয়? অতিরিক্ত এই সেল হয়, এটাই হয় কি অ্যাসিডিটি হয়। এই অ্যাসিডিটি হলে আমরা কি খাই? অ্যান্টাসিড।
তাহলে অ্যাসিডিটা কি আসলে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ, এর কারণে কি পেট ব্যথা হয়, এর কারণে আমরা কি খাই, অ্যান্টাসিড খাই। এখন অ্যান্টাসিডে কি আছে, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। তাহলে আমরা কি বললাম যে খাবারের কণাকে ছোট ছোট ভাগে বিভক্ত করার জন্য আমরা কি করি, এটাকে HCl লাগে। এই HCl-এর তোমার পিএইচ কিন্তু অনেক কম, 2 বা 1.5। তো এই অ্যাসিডিটি অতিরিক্ত HCl নিঃসরণ হলে আমাদের অ্যাসিডিটি হয়। অ্যাসিডিটি হলে আমরা কি খাই, অ্যান্টাসিড খাই। তো অ্যান্টাসিড আসলে কি, এটা ক্ষার জাতীয় পদার্থ। এই অ্যান্টাসিড ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, সে কি করে HCl এর সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস পানি, আবার HCl এর সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস পানি উৎপন্ন করে। অর্থাৎ যে কোনো অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। তাহলে ম্যাগনেসিয়াম এই ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আসলে ম্যাগনেসিয়াম হচ্ছে ধাতু, হাইড্রোজেন প্লাস ক্লোরিন মাইনাস, এ মাইনাস, অ্যালুমিনিয়াম প্লাস, এ মাইনাস, এ প্লাস, এ মাইনাস। তাহলে ধাতু সবসময় কি পজিটিভ, অর্থাৎ ক্যাটায়ন, আর অধাতু হচ্ছে কি অ্যানায়ন। তাহলে এই প্লাস এ মাইনাসের সাথে রিয়াকশন হবে, এখানে মাইনাস এর প্লাসের সাথে, এখানে দুইটা OH এবং H মিলে কি পানি হলো ম্যাগনেসিয়াম ক্লোরিন। আসলে ম্যাগনেসিয়ামের যোজনী 2, যোজনী সম্পর্কে আমরা পরবর্তীতে জানব। অ্যালুমিনিয়ামের যোজনী আসলে 3, ক্লোরিনের যোজনী 1, যার কারণে অ্যালুমিনিয়াম ক্লোরিনের এখানে 3টা বসছে। তাহলে এটা কি, এটা নিউট্রালাইজ রিয়াকশন বা প্রশমন বিক্রিয়া। তো পেটে অ্যাসিডিটি হলে এই HCl-কে প্রশমিত করার জন্য আমার কি লাগে, ক্ষার লাগে। এই ক্ষার অ্যান্টাসিডের ভিতরে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড আছে, যেটা খেলে আমাদের কি প্রশমিত হয়ে যায় এবং অ্যাসিডিটিটা কমে যায়। তাহলে পেটের অ্যাসিডিটি হলে এবং কেন অ্যান্টাসিড খায় আমরা জানলাম। তো প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারছো। যদি না বুঝো তারপরে আমাকে কমেন্টস করবে, আমি অবশ্যই চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার এবং কমেন্টস করবে। তো এই পর্যন্তই রাখি, তোমরা ভালো থাকো, খোদা হাফেজ।